আপনি যদি চাকরি করেন, আপনার ছুটি আছে। আপনি যদি ঘরের মেয়ে হয়ে থাকেন, আপনারও ছুটি আছে। আপনি যদি নতুন বিয়ে হয়ে থাকে, আপনারও ছুটি আছে। কিন্তু যে মা হয়েছে, তার কখনোই ছুটি নাই। সেটা হোক সাপ্তাহিক দিন বা বছরের যে কোনো দিন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মিনা লাইফস্টাইল থেকে আজকে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে টমেটো সস, যেটা বাজারে কেনা টমেটো সসের থেকে 100 গুণ বেশি মজা হবে। খুবই সহজ। আমি এখানে 4টি টমেটো ধুয়ে ফালি করে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। কোনো সিদ্ধ না, কোনো খোসা ছাড়ানো না, খোসা সহ সিদ্ধ ছাড়া ব্লেন্ডার করে নিয়েছি। আর নিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুল, অল্প কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কচলিয়ে বিচি ফেলে দিয়েছি এবং কি তেঁতুলের যে রসটা বের হয়েছে সেটাই আর কি ঢেলে দিলাম। তাহলে কি দিলাম? টমেটো 1 কাপ পানি দিয়ে ব্লেন্ডার করে দিয়েছি, আর তেঁতুলের কাঠ দিলাম, লবণ দিলাম, দিলাম সাথে বিট লবণ, আর হচ্ছে চিনি যে যতটুকু খেতে চান। আমি এখানে অল্প করে দিয়েছি, যখন বলক উঠে যাবে তখন আর কি লবণ চিনি যদি আরও একটু লাগে তাহলে অ্যাড করব, কারণ ঠান্ডা অবস্থায় মিষ্টি বোঝা যায় না। এখন দিয়ে দিব ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়ো, একদম মিহি গুঁড়ো না, যেটাকে বলে চিলি ফ্লেক্স, সেটাই দিয়ে দিলাম। শুকনো মরিচ হালকা টেলে নিয়েছিলাম এবং কি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আপনি চাইলেও কিন্তু শুকনো মরিচের গুঁড়ি যেটা, ওটাও দিতে পারেন। আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট এতটুকুই মশলা। এখন শুধু জাল দেওয়ার পালা। জাল দিয়ে পানি শুকাতে হবে, আর এটাকে হচ্ছে আঠালো বানাতে হবে। তো এখন অনবরত আর কি নাড়াচাড়া দিতে হবে আর পানি শুকাতে হবে। এদিকে সকালবেলা হচ্ছে লাভের আব্বু বাজারে গিয়েছিল। এটা হচ্ছে শুক্রবারের চিত্র। বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ এনেছে। 2 ধরনের মাছ আনছে, আর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে গরুর ভুঁড়ি, যেটা বট বলে। এগুলা কাটাকাটি করব না, এগুলাকে এখন এক সাইডে গুছিয়ে রাখবো, কারণ আমার ছেলে হচ্ছে টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, যেটা হচ্ছে আলু ভাজি। আলু স্লাইস করে কেটে আর কি তেলে ভাজতে হয়, সেটাও আমি দেখাবো। তো বাজারের পর্ব এক সাইডে একটু গুছিয়ে নেই, তারপরে হচ্ছে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে 2 ধরনের মাছ আনছে, এগুলো একটা কেটে আনছে আর একটা কাটে নাই, পাবদা। এই পাবদাকে আমার কাটতে হবে। আর যে এটাকে কি মাছ বলে, সিলভার কার্প। সিলভার কার্প কেটে আনছে, সিলভার কার্প দিয়ে ডাটা রান্না করব। সেই রেসিপিটাও আপনাদের সাথে আর কি শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন, ভালো লাগবে। কারণ এখানে দেখাচ্ছি খুব সহজে কিভাবে টমেটো সস বানানো যায়। টমেটো সস কিন্তু বসিয়ে দিয়েছি, ওটা এক পাশে হচ্ছে। আর যেখানে বড়ি আছে, এটাকে হচ্ছে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যাই হোক, ওটাকে বাজারে আমি এক সাইডে রেখে দিয়েছি, হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর কি আসলাম। আলুটাও কেটে দিয়েছি, হালকা আর কি পানিতে ভাপিয়ে নিব। একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হালকা জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছি। এই যে যে এখন মশলা দিচ্ছি, এটার ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম, এটা একদিন আগের। জাস্ট এটা শুধু বোঝানোর জন্য এখন দেখে দিচ্ছি যে হালকা ভাপে নিয়েছি আলু। তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আর লবণ। এটাকে উল্টিয়ে পাল্টে ঝাঁকিয়ে নিচ্ছি, তারপর গরম তেলে ছেড়ে দিব, আর ছেড়ে দিয়ে লালচে করে ভেজে নিব। তো এটা ঢালার সময় কিন্তু ছিটকে আমার হাতে আসছিল, হাতের চামড়া একটু পুড়ে গিয়েছে। আর এদিকে দেখেন আমার টমেটো সসের পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, আর একটা আঠালো আঠালো ভাব হয়েছে। আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ি, আটা কিচ্ছু দিই নাই। যতটুকু মশলা দিয়েছি আপনাদের সামনেই দিয়েছি, ওটা দেখতে পেয়েছেন। আর এটা যদি সংরক্ষণ করতে চান দীর্ঘদিন, তাহলে হচ্ছে এখানে ভিনেগার দিয়ে দিতে পারেন, যেটা সাদা সিরকা বলে। তো সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম বোঝানোর সাথে, কারণ এটা নামানোর সাথে সাথে এটা এখনই খাওয়া শেষ হয়ে যাবে, আমার রাখার কোনো প্রয়োজন নাই। কারণ ছেলে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। যাই হোক, এদিকে যে আমি আলু আর কি ভেজে নিচ্ছি, খুবই সহজ উপায়ে আর কি ভেজে নিলাম। আপনি দোকান থেকে বাচ্চাদের প্যাকেটজাত খাবার না দিয়ে এভাবে যদি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দিতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আপনার সব দিকেই সাশ্রয়ী হবে।
দোকান থেকে যে আমরা টমেটো সস কিনে খাই ওটাতে না থাকে কোনো স্বাদ, না থাকে কোনো স্বাস্থ্যকর কোনো উপাদান। ওটা সম্পূর্ণ কেমিক্যালের উপর ভিত্তি করে বানায়। টমেটোর কোনো বালাই ওটাতে থাকে না আমার যতটুকু মনে হয়। আর এভাবে যদি আপনি বানান, দেখেন এটা কতটা জুসি হয়েছে, কতটা রসালো হয়েছে। আমি কিন্তু এখানে কোনো আটা, কোনো গুঁড়ি কিচ্ছু ব্যবহার করি নাই, শুধু টমেটো যা দিয়েছে সবকিছু কিন্তু দেখিয়েছি। খুবই সিম্পল, খুবই সাধারণ, কিন্তু খুবই মজাদার। অল্প সময়ের মধ্যে ভেজেছি। স্বাস্থ্যকরই বলবো আমি। তেলের মধ্যে ভাজলেও এটা স্বাস্থ্যকর, কারণ আমি নিজ হাতে বানিয়েছি, ঘরোয়াভাবে বানাইছি। আশা করব আপনার বাচ্চাকেও বানিয়ে দিবেন। বাইরের খাবার থেকে দূরে রেখে ঘরের তৈরি খাবার খাওয়াবেন। তো বাচ্চাকে আর কি খাবার দিয়ে আসলাম, আর আমি কাটাকাটিতে লেগে পড়েছি। তো শুরুতেই দেখাইছি যে মাছ আনছে, তো সেগুলোই কাটছি, কেটে ধুয়ে আর কি রান্না করতে হবে। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের কোনো কাজের লোক নাই, তো আমার কাটাকাটি আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এই মাছে তেমন একটা ঝামেলা নাই, বড় বড় কাটা নাই, আঁশ নাই। তো এটা পেটের দিকে যে ছোট ছোট কাটার মতো পাখনা আছে সেগুলো আর কি কেটে দিলাম, কারণ এগুলো ছোট ছোট কাটা দ্বারা ভর্তি থাকে। বাচ্চাকে যেহেতু খাওয়াবো, যাতে গলায় না বেঁধে যায়, এর জন্য ওটাও কেটে দিলাম। বাচ্চাদের মাছ খাওয়ার অভ্যাস করবেন। অনেক বাচ্চা আমি দেখেছি যে তারা মাছ পছন্দ করে না, শুধু মাংসতে অভ্যস্ত। এটা আসলে ঠিক না। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাছ, মাংস, দুধ, ডিমে অভ্যস্ত করা উচিত। কারণ শরীরের জন্য যে সকল পুষ্টি উপাদান প্রয়োজন তা কিন্তু একটার মধ্যেই সীমাবদ্ধ না। বিভিন্ন খাদ্য উপাদান থেকে আর কি সেগুলো নিতে হয়। সে কারণেই বললাম যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সব ধরনের খাবারে অভ্যস্ত করা উচিত। তো আমার মাছ কাটা শেষ, এগুলো এখন আর কি ধুয়ে নেব। ধোয়ার পর্ব আর দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমি ডাটা রান্না করব, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে গরুর বট এনেছিল এগুলোকে পরিষ্কার করতে হবে। গরুর বট পরিষ্কার করার আরেকটি নিয়ম হচ্ছে গরম পানি। গরম পানি ঢেলে দিলে এটার যে ময়লাটা আছে ওটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, চামড়াটা তুলে ফেললেই হয়ে যায়। তো ওটা গরম পানিতে ভিজিয়ে আর কি আমি মাছ সবগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলো সব তো আর একসাথে খাওয়া সম্ভব না, এগুলো ফ্রিজে রেখে দেবো। এর জন্য আমার যতটুকু প্রয়োজন, 4 পিস, 5 পিস, 3 পিস, আমি সেভাবেই আর কি রেখে দেবো। তো এগুলো ছোট ছোট পলি ব্যাগে আর কি নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দেবো। আর বাকিটা হচ্ছে রান্না করব, আর সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু আমি দুপুরের রান্নাটা করব, শাক ভাজি করব আর হচ্ছে ডাটা। তো আমাদের তো কাজের লোক নাই, এক হাতেই দেখেন সবকিছু করতে হচ্ছে। বাচ্চাকে সামলাতে হচ্ছে, সকালে কিন্তু খাবারও বানিয়েছি, আবার কাটাকাটি করলাম, মাছ কাটলাম। এখন যে সবজি দিয়ে রান্না করবো সেটাও আর কি নিজ হাতেই কাটতে হলো। এখন এই মাছগুলো আমি তেলে আর কি ভেজে নেবো, এপিঠ ওপিঠ দুপিঠে আর কি ভেজে নেব। এখানে আমি হালকা লবণ, মরিচ, শুকনা মরিচের গুঁড়ি, হলুদ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি যখনই কোনো রান্নার রেসিপি দেই ব্লগের মধ্যে, তখন কিন্তু আমি প্রায় বিস্তারিত বলার চেষ্টা করি যে কিভাবে রান্না করছি। এটার বলার কারণ হচ্ছে আমরা যারা নতুন গৃহিণী আছি, একদমই নতুন, যারা রান্নার কাজে অভ্যস্ত না, তারাও যদি আমার এই ভিডিও দেখে তা দ্বারা আর কি শিখতে পারবে। সে কারণে আর কি খুঁটিনাটি বলার চেষ্টা করি। আমি যতটুকু পারি অতটুকুই আর কি বলার চেষ্টা করি। আমি যে অনেক বুঝি পারি তা কিন্তু না, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন মাছ তুলে ফেললাম, আর মাছের যে তেল ছিল ওটাতেই কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবকিছুই আর কি দিয়ে ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তারপর যে বাকি মশলা আছে ওইগুলো দিয়ে কষাবো। এখানে আদা, পেঁয়াজ, রসুন আমি 3টা একত্র করে আর কি পেস্ট করেছিলাম, ফ্রিজে রেখেছি, ওটাই আর কি দিয়ে দিলাম। আর যে গুঁড়ি মশলা, হলুদ, মরিচ, সস, ধনিয়া, যে যেটা খেতে চান ওইরকম করেই দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম। এগুলো এখন হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কারণ তরকারি বলেন, মাছ বলেন, ভুনা বলেন, মাংস বলেন, যেটাই বলেন না কেন, আপনি যত বেশি মশলা কষাবেন তেলের সাথে, আপনার রান্না কিন্তু তত বেশি টেস্ট হবে। তো কষানোর জন্য নেড়ে চেড়ে আর ঢেকে দেব। আমি যে ডাটা দিয়ে রান্না করি সেই ডাটা কিন্তু এখনো আমার কাটা হয় নাই।
তো এটা কষানোর ফাঁকে আমি ডাটা আলু কেটে নেব। এর আগে আর কি সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো মশলা কষাতে কষাতে কেটেও নিয়েছি, এগুলো আর কি ধুয়ে তুলে নিচ্ছি। তো ডাটার তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, লাবিবেরও খুব পছন্দ। আর এদিকে মশলা কষানো হয়েছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা গ্রানও বের হয়েছে। তো এই মশলাতে এখন আর কি ডাটা আলু কষিয়ে নিব, কোনো পানি দিব না। এখানে যে তেল পানি আছে ওটাতেই আর কি কষানো হয়ে যাবে, তারপর আর কি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো শুরুতেই বলেছিলাম মায়েদের কোনো ছুটি নাই। হ্যাঁ, ঠিক কথা। আপনি যদি পড়াশোনা করেন আপনার কিন্তু ছুটি আছে, চাকরি করলেও ছুটি আছে। ধরেন আপনার বিয়ে হয়েছে কিন্তু কোনো বাচ্চা হয় নাই এখনো, তাহলেও কিন্তু আপনার ছুটি আছে। কিন্তু এর মধ্যে যদি আপনার সন্তান হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর ছুটি নাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে করব যে কোনো মায়ের ছুটি নাই। একজন মায়ের সন্তানকে নিয়েই কিন্তু পৃথিবীর সবকিছু, সকল চিন্তা ভাবনা। সন্তানের জন্য কোনটা ভালো, সন্তান কি করলে তার ভবিষ্যৎ সুন্দর হবে, সন্তানের কখন কোনটা প্রয়োজন, সবকিছুর জন্যই যেন মা রেডি হয়ে থাকে। মার কাছে যদি সেটা নাও থাকে তবু কিন্তু সাধ্যমতো চেষ্টা করে সন্তান কিভাবে ভালো থাকবে। এই কারণে বললাম একটা মায়ের কখনো আর কি ছুটি নাই। আপনি অসুস্থ হয়েছেন, সবাই ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মা কিন্তু আর ঘুম নাই। সে ঘুমালেও মাঝে মাঝে ছিটকে উঠবে যে সন্তান কি রকম আছে, কি অবস্থায় আছে, ওর খারাপ লাগছে নাকি, কষ্ট হচ্ছে নাকি, গায়ে থেকে কাঁথাটা পড়ে গিয়েছে নাকি। আমি বলেছিলাম চাকরি করলে ছুটি আছে। হ্যাঁ, একজন মা যদি চাকরি করে তার কিন্তু সাপ্তাহিক ছুটি আছে, মাসিক ছুটি আছে, বাৎসরিক ছুটি আছে, কিন্তু ঘরে এসে কিন্তু তার কোনো ছুটি নাই। তার যে সে যে এখন মা, সে যে এখন একজন স্ত্রী, সে ভূমিকা কিন্তু তাকে এখন পালন করতে হবে। সে কারণেই বললাম অফিসিয়াল ভাবে আপনি ছুটি পেতে পারেন, কিন্তু সাংসারিক দিক দিয়ে আপনি কোনো ছুটি নাই, আপনার কোনো ছাড় নাই। সেটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই কিন্তু চলে যাবে। আপনি যখন বুড়া হয়ে যাবেন, থুরথুরে হয়ে যাবেন, এভাবেই চলতে থাকবে। অনেক তো কথা বললাম, কথার মাঝে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপর মাছ দিয়ে দিয়েছি। এখন প্রায় শেষের দিকে রান্না, আমি চুলাটা অফ করে দেব। অনেক তো কথা বললাম, আমি মনে হয় বাস্তব কথা একটু বেশিই বলি, নীতিবাক্য একটু বেশিই বলি। যাই হোক, আজ এই পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।